আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু কাল। ভ্যাকসিন নেবেন প্রধান বিচারপতি, স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আল জাজিরার বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে সরকার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ। এখনো বোর্ডের সব বই পাননি অনেক শিক্ষার্থী। লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে ছাত্রছাত্রীদের। এবং চট্টগ্রাম টেস্ট জিততে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও 285 রান। বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশে একযোগে আগামীকাল শুরু হচ্ছে করোনার টিকা দেওয়া। এ পর্যন্ত নিবন্ধন করেছেন 3,28,000-এরও বেশি মানুষ। টিকা দেওয়ার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 50টি কেন্দ্র করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি হাসপাতালগুলোতেও টিকা দেওয়া হবে। সব মিলিয়ে 1,000-এরও বেশি কেন্দ্রে টিকা প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিস্তারিত ইকরামুল হক সাইমির রিপোর্টে। করোনার টিকা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে তৈরি করা হয়েছে আলাদা বুথ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 50টি টিকা কেন্দ্রে কাজ করবে 2 শতাধিক টিম। এরই মধ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভ্যাকসিন গ্রহণকারীদের 8 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে কেন্দ্রগুলোতে। নর্মাল ভ্যাকসিনের মতোই দেওয়া হয়। এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, 0.5 ml। যাদের ডায়াবেটিস থাকে, হাই হাইপারটেনশন থাকে, তাদের এই টিকাটা দিতে আমরা তাদেরকে উৎসাহিত করব যে আপনারা আসেন, তাতে কোনো সমস্যা হবে না। এইফআই ম্যানেজমেন্ট একটা সেন্ট্রাল কমিটি আছে, এখানে একটা আমাদের লোকাল একটা কমিটি আছে। আমাদের সবসময় কিন্তু ইমার্জেন্সি ডাক্তাররা এখানে প্রস্তুত থাকবেন, 2টা বেড প্রস্তুত থাকবে, তাদের ইমার্জেন্সি মেডিসিন থেকে শুরু করে সব কিছু এখানে রেডি থাকবে। অক্সিজেন রেডি থাকবে, একটা অ্যাম্বুলেন্স অলওয়েজ রেডি থাকবে। ঢাকার বাইরে সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। 955টি কেন্দ্রে পাঠানো হয়েছে টিকাসহ প্রয়োজনীয় সামগ্রী। প্রত্যেকটা টিমের জন্য ইন্ডিভিজুয়ালি যে ব্যবস্থাপনা, যে তার সেখানে টেবিল কীরকম থাকতে হবে, টেবিলের উপর কোল্ড স্টোর, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সিরিঞ্জ থেকে শুরু করে ভ্যাকসিন কিভাবে রাখবে, প্রত্যেকটারই আসলে চেকলিস্ট দেওয়া আছে। এই ভ্যাকসিন তেমনভাবে কোনো জটিলতার সৃষ্টি করে না। এটা স্বাস্থ্য করোনা থেকে সুরক্ষিত রাখতে সবাইকে সাহায্য করবে। রোববার সকালে টিকা দেওয়ার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন তিনি। এছাড়া প্রথম দিনে টিকা নেবেন প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইনে নিবন্ধন অনুযায়ী দেওয়া হবে টিকা, তবে কেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে। মোটামুটি সব কেন্দ্রগুলোতেই প্রস্তুতি ভালো আছে এবং আমরা আশা করছি কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই আমরা টিকার কাজগুলো শুরু করতে পারবো। টিকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য 4 সপ্তাহ পর থেকে আমরা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করব এবং পর্যায়ক্রমে প্রথম এবং দ্বিতীয় 2 ডোজের টিকাই কিন্তু দেওয়া হবে। 27 জানুয়ারি রাজধানীর কর্মীটোলা হাসপাতালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর 26 জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। পরদিন ঢাকার 5 হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হয় 541 জনকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 8 জন মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,190 জনে। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 5 জন মারা গেছে। সবশেষ মৃতদের মধ্যে 6 জন পুরুষ ও 2 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া গত 24 ঘন্টায় 12,135টি নমুনা পরীক্ষায় নতুন করে 305 জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্ত বিবেচনা শনাক্তের হার 2.51%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,37,770 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 417 জন। মোট সুস্থ 4,82,841 জন। আল জাজিরার বিরুদ্ধে সরকার মামলা করার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মুজিববর্ষ উপলক্ষে রাজধানীতে আর্মি স্টেডিয়ামে এক্সিম ব্যাংকের এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। বাংলাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদনের তথ্যগত ভুলে তুলে ধরবে সরকার। এছাড়া মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মুজিববর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনেক ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে এই ধরনের বানোয়াট এবং এই যে টেকনিক্যালি জুয়াতালি দিয়ে করেছে, যাতে অনেক তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে আমরা এইসব কারণ পাবলিক বুঝেছে যে এইটা মিথ্যা তথ্য, সেই জন্য আমরা সেইটা আমরা দেখব যেখানে তথ্যগত ভুল সেগুলো আমরা উইল রেইজ এবং উই উইল সু, আমরা সেটার কাজ করতে। মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাক কনভিলের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে স্বাগত জানিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেন মার্কিন সেনাপ্রধান ম্যাক কনভিল। পরে কোর্ট বেনিনে সৈন্যদের প্রশিক্ষণ শিবির এবং জয়েন্ট রেডিনেস ট্রেনিং সেন্টার JRTC ঘুরে দেখেন জেনারেল আজিজ। সেখানে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। এছাড়াও ন্যাশনাল ওয়ার সেমিট্রিতে যুক্তরাষ্ট্রের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল আজিজ আহমেদ। নতুন বছরের 1 মাস পার হলেও অনেক শিক্ষার্থী এখনও বোর্ডের সব বই পাননি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে সরবরাহ না থাকায় বই দেওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় লেখাপড়ার ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন বছরেও পুরাতন বই এসব শিক্ষার্থীর হাতে। মলাট উল্টিয়ে নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার সুযোগ হয়নি তাদের, তাই মন খারাপ। আমি এখানে নতুন বই পাই নাই, পুরান বই দিয়ে লেখাপড়া করতেছি। এমন আমি ফেল করেছি। কেন মনে হয়? এর কাছে বই দিয়ে নাই। 2010 সাল থেকে বছরের শুরুর দিন প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বই দিয়ে আসছে সরকার, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয় বই উৎসব। তবে 1 জানুয়ারি থেকেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার কার্যক্রম শুরু হয়। 12 দিনের মধ্যে প্রায় 4.25 কোটি শিক্ষার্থীকে 34 কোটি বই দেওয়ার কথা, কিন্তু 1 মাসের বেশি সময় পার হলেও ঢাকার অনেক স্কুলেই নতুন বই পায়নি শিক্ষার্থীরা। সংকট বেশি মাধ্যমিক স্তরে। আমাদের 4টা বই আমি 5টা পেয়েছি। আমরা ক্লাস 9C-তে বই পাইছি বাংলা সাহিত্য, গণিত, ইংলিশ ফার্স্ট পেপার আর ধর্ম। এখন তেমন আনন্দ হচ্ছে না, আগের বছর যতটা আনন্দ ছিল, কেননা নতুন বই পড়ার একটা উৎসাহ ছিল। করোনায় দীর্ঘদিন গৃহবন্দী শিক্ষার্থীরা এমনিতেই রয়েছে মানসিক চাপে। এ অবস্থায় নতুন বই তাদের লেখাপড়ায় মনোযোগ বাড়াতে বলে মনে করছেন অভিভাবকরা। আমার ছেলে এবার ক্লাস 9-এ, অনলি মাত্র 2টা বই পেয়েছে। সব বই পাইনি বিধায় বাচ্চাদেরকে সবভাবে ওভাবে ধরাতেও পারছি না। মানে বেশ কিছু কিছু বই আছে যেটার সঙ্গে একটা রিলেটিভ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বইয়ের খোঁজ নিতে প্রায় শিক্ষার্থীরা স্কুলে আসছেন। তবে কবে নাগাদ বই পাওয়া যাবে এ তথ্য দিতে পারেননি শিক্ষকরা। এই মুহূর্তে ক্লাস 8-এর তথ্য প্রযুক্তি বইটা এখনো পাইনি, ক্লাস 7-এও। আর নবম শ্রেণীর মধ্যে সায়েন্স গ্রুপের কয়েকটা বই, কেমিস্ট্রি, বায়োলজি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB-র চেয়ারম্যান। সকল বই অধিকাংশ চলে গেছে, যে সবগুলো থানা হয়তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায় নাই। আমরা খোঁজ নিচ্ছি, তাহলে দেখি। স্কুল খোলার আগেই যাতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছায় সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বজ্র ব্যবস্থাপনা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা মানছে না ময়লা সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো। ফলে রাজধানীর এই অংশে গৃহস্থালী ময়লা আবর্জনা নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাসাবাড়ির ভেতর তৈরি বজ্রের স্তূপে অসহনীয় হয়ে উঠেছে পরিবেশ। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। মেয়রের নির্দেশনা অনুযায়ী দিনের আলোয় গৃহস্থলী আবর্জনা সংগ্রহ কিংবা সেকেন্ডারি ল্যান্ডিং স্টেশনে ফেলতে পারবে না ময়লা সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো। রাতে নির্দিষ্ট সময় বাসাবাড়ি থেকে ময়লা নিতে হবে তাদের। বিনিময়ে প্রতি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ 100 এবং রেস্তোরাঁ থেকে 30 টাকা নেওয়ার কথা। পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব তাদের, কিন্তু এর কোনোটিই মানছে না বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো। 1টা বাজে আইয়া ধরেন
সেইবার নামাইতে নামাইতে আমাকে প্রায় 4টা 4:30 বাজে যায়। ময়লা সকালে নে, দুপুরে নে, রাত্রে 9টা বাজে নে। শুক্রবার সারাদিন রাজধানীর শুক্রাবাদ, তল্লাবাগ, গ্রিন রোড, কলাবাগান, জিগাতলা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় দিনে দুপুরে ময়লা সংগ্রহ ও পরিবহন করতে দেখা গেছে। ধানমন্ডিয়া সেন্ট্রাল রোডে 2 দিনের জমে থাকা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা ক্ষোভ জানালেন। আমাদের নকও করে না, বুঝছেন, 3-4 দিন হয় এই ময়লা বাসার ভিতরে। কালকে আমরা আসেনি, গতকালকে, আজকে এসে 12টার দিক। গাড়ি কাজ করছি, রং করাইছি, নাম লিখছি, মানে ওয়ার্ডের নাম লিখছি, এই কারণে আসতে পারি না। মেয়র সাহেব তো আর এগুলো দেখে না সব কিছু। ময়লা সরাতে জোর করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও আছে নগরবাসীর, কিন্তু ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তারা। হোটেল রেস্তোরাঁয় ময়লা সরাতে মাসে 30 টাকা নির্ধারণ থাকলেও নেওয়া হচ্ছে 2500 টাকা পর্যন্ত। প্রতি মাসে 300 টাকা নেয়। কোনোদিন দেখা যায় 10টা বাজে, কোনোদিন 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, আবার মাঝে মধ্যে আর গ্যাপও দেয়। এই কত করে নেয় আপনার কাছে ময়লা? 2500 টাকা। ময়লা সংগ্রহের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কেউই এসব অভিযোগের জবাব দিতে চাননি। তবে দক্ষিণ সিটির কাউন্সিলররা জানালেন, বর্জ্য ব্যবস্থাপনা চলছে নগর ভবনের নির্দেশনা মেনেই। বাসার থেকে বিকেলে চলে গেছে, গোলটা লক করা, তার ময়লাটা নিতে পারছে না কিন্তু আমাদের লোকজন, তখন সেই কিন্তু বলে আইসা আমার ময়লা নিচ্ছে না, কিন্তু তার ঘরে তো ময়লা সে নিজে রেখে তালা হয়ে চলে যাচ্ছে, তাহলে তার ময়লাটা নিবে কিভাবে? 100 টাকা করে নিলে তার যে খরচ হয় তার চেয়ে অনেক পরিমাণ কিন্তু মুনাফা করে, লাভ করে। তো সেই ক্ষেত্রে এখন যদি একটি লোকের বাড়িতে সে 1-2 দিন না যায়, উনি কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককে অবহিত করতে পারেন, পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরের সাথে আমাকে অবহিত করতে পারেন। দায়িত্ব নেওয়ার পরই দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও সুশৃঙ্খল করতে উদ্যোগ নিয়েছিলেন মেয়র ফজলিনুর তাপস। বেশ কিছু জটিলতা থাকলেও একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী পাওয়ার আশায় নগরপিতার নতুন সব নির্দেশনা মেনে চলতে চাইছিলেন নগরবাসী, কিন্তু ব্যবস্থাপনা তদারকির অভাবে সেসব উদ্যোগ ভেস্তে যেতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। পুলিশের বিশেষ অভিযানে 300-রও বেশি বখাটেকে আটকের পর হাতিরঝিলে কিছুটা স্বস্তি ফিরেছে। আগের মতো উৎপাত নেই রাজধানীর জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রে, তবে সাদা পোশাকের পুলিশ এখনও আছে সেখানে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। হাতিরঝিলের এই ছবি বলে দেয় ইট সুরকির ঢাকা শহরে এ এক অনন্য স্থান, যেখানে ছুটি বা অবসরে স্বস্তির সুবাতাস খোঁজেন নগরবাসী। 2013 সালে হাতিরঝিল উন্মুক্ত হবার পর থেকেই তা লাখো মানুষের আকর্ষণের কেন্দ্র হয়েছে। কিন্তু দিনে দিনে অস্বস্তি বেড়েছে এই বিনোদন কেন্দ্রে। রাতে ছিনতাইকারী, দিনে বখাটের উৎপাতে হাতিরঝিলে চলাচলই কঠিন হয়ে পড়ে। যাদেরকে দেখে মনে হয় তারা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে, বাট স্টিল একটা মেয়ে যখন পাশ দিয়ে হেঁটে যায় তারা অনেক উল্টাপাল্টা কথা বলে। দেখা যায় আমার বাবা মার সাথে আসলেও মানে তারা সাইড দিয়ে ইফটিজিং টাইপের কথাবার্তা। একটা ভালো পরিবেশ, আনন্দ করবে, ফ্যামিলি নিয়ে আসবে মানুষ, ওই সিচুয়েশনটা তো নাই এখন এই জায়গায়। ছোট ছোট গ্রুপ আকারে এখানে চলাফেরা করতো এবং তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক, আচার আচরণ খুব স্বাভাবিক, খুব বেশি স্বস্তিকর ছিল না। সম্প্রতি বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সচেতন এক নাগরিকের অভিযোগ পৌঁছে পুলিশ হেডকোয়ার্টারে। তারপর 26 জানুয়ারি থেকে চলছে লাগাতার অভিযান। এতে 7 দিনের অভিযানে আটক করা হয়েছে 343 জন বখাটেকে। আমরা এটা নিয়মিত আমাদের এই অভিযান চলবে এবং যতদিন পর্যন্ত এই সুন্দর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা এই অভিযান পরিচালনা করব। পুলিশ জানায় সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশেই হাতিরঝিলের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বখাটেরা আটক হলেও সেখানে সাদা পোশাকে পুলিশ নজরদারি রাখছে বলেও জানান কর্মকর্তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 1.5 বছরে গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পের প্রায় 30% কাজ শেষ করেছে ঢাকা ওয়াসা। 2023 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে রাজধানীতে দৈনিক 50 কোটি লিটার পানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আপেল মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় রাজধানীর পানি সরবরাহ এখন হুমকির মুখে। এ অবস্থায় মেঘনা নদীর পানির মাধ্যমে নগরের 1.5 কোটি মানুষের চাহিদা মেটাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 82 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে গন্ধপুর পানি শোধনাগার। ফ্রান্সের সহযোগিতায় 3105 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি রাজধানীর পানি ব্যবস্থাপনাকে টেকসই ও পরিবেশ বান্ধব করতে অবদান রাখবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। মূল লক্ষ্য যে ঢাকা শহরে
পানি ব্যবস্থাপনায় সারফেস ওয়াটারের আধিক্য এনে পরিবেশ বান্ধব করা, এটা তারই একটা অংশ। This is one package that we call package 1, and right now it's more or less 30% complete. So 70% to go until May 2023. প্রকল্পটি পরিদর্শনে এসে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শুধু কুয়াশা না, আমাদের অনেক জায়গায় প্রকল্প নিয়ে আমাদের কোনো কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কোথায় কোথায়ও ত্রুটি বিচ্যুতি অর্থাৎ দুর্নীতি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি কিছু করা হয়, ইট উইল নট বিন মার্সিবল, এটা ক্ষমা করা হবে না। আগামীতে নগরীর এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণে পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। এইচএসসিতে অটো পাস নয়, বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে তা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূরণ করা সম্ভব। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, উচ্চ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মক্ষম ও স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে এবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। কেউ কেউ এ বিষয়ে প্রশ্ন তুললেও পরীক্ষার বিকল্প কি করা যেত তার কোনো পরামর্শ ছিল না। তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার উত্তম পদ্ধতি বেছে নিয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এমন প্রেক্ষাপটে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে আয়োজন করা হলো এ বিষয়ের উপর ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের হতাশার কিছু নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ ব্যবস্থাপনায় তাদের শিক্ষার ঘাটতি পূরণ করা হবে। পর্যায়ক্রমে সতর্কতার সাথে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। এটি এই শিক্ষার্থীর অর্জিত ফল, সেটির ভিত্তিতেই মূল্যায়ন করা হলো। সুতরাং এটি যতটুকু সে আজকের উচ্চতর স্তরে বা শ্রেণীতে পেল, সেটি তারই অভিজ্ঞতা, তারই দক্ষতার প্রতিফলন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সনদের জন্য শুধু শিক্ষা গ্রহণ না করে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার উপর জোর দিতে হবে। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আসন বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের খরচ কমানোর দিকে বিশেষ নজর দিতে হবে। করোনাকালে এখন এই যে ভর্তি যুদ্ধে আমাদের শিক্ষার্থীদের অবতীর্ণ হতে হবে, তাদের মধ্যে অনেকেই হয়তো উচ্চ শিক্ষা এমনকি কারিগরি শিক্ষাও ভর্তি হবার সুযোগ নাও পেতে পারে। সে কারণে আমরা দাবি রাখতে চাই সরকারের কাছে যে কোনোভাবেই হোক একটা তহবিলি গঠন করে, সেটা বিশ্ব ব্যাংকের কাছ থেকে হতে পারে, এডিবির কাছ থেকে হতে পারে, আমাদের কোনো ডেভেলপমেন্ট পার্টনারের কাছ থেকে হতে পারে, নিয়ে যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থায়ন করা যেতে পারে, যে তারা তাদের ক্লাসরুম বাড়াতে পারে, তারা তাদের স্ট্রাকচার ফ্যাসিলিটি বাড়াতে পারে, তারা তাদের শিক্ষক নিয়োগ বাড়াতে পারে, বাড়িয়ে যাতে আমাদের সকল শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেওয়া যায় সে চিন্তা করা যেতে পারে। বিতর্ক প্রতিযোগিতায় নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। চট্টগ্রামে প্রথম টেস্ট জিততে আগামীকাল পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও 285 রান। বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান তোলে ক্যারিবীয়রা। এর আগে 8 উইকেটে 223 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে সফরকারীদের সামনে জয়ের টার্গেট দাঁড়ালো 395 রান। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন এস এম আশরাফ। From the West Indies. কখনো এক হাত বাঁক নিচ্ছে, কখনো বা নিচু হয়ে যাচ্ছে বল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট এরই মধ্যে মৃত্যুকূপ তৈরি করে ফেলেছে ব্যাটসম্যানদের জন্য। সেই ফাঁদে পড়ে 48 রানের মধ্যে নেই ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ইনজুরি মাঠেই নামতে দেয়নি সাকিব আল হাসানকে, তবে মিরাজের ঘূর্ণি সেই অপূর্ণতা বুঝতেও দিচ্ছে না। দিনের তৃতীয় শিকারও টাইগারদের এই অলরাউন্ডারের দখলে।
বাকি সময়টা 51 রানের জুটি গড়ে পার করেন এনকে রুমাহ বোনার আর কাইল মায়ার্স। চতুর্থ দিন শেষেই এই টেস্টে যে বাংলাদেশ জয়ের সুবাস পাচ্ছে সে পথটা তৈরি করে দেয় মমিনুল আর লিটন দাসের জুটি। তবে আগের দিন 10 রান নিয়ে খেলতে নামা মুশফিক ব্যক্তিগত 18তে বিদায় নিলে কিছুক্ষণের জন্য ভয় চেপে ধরে স্বাগতিক শিবিরে। কিন্তু ষষ্ঠ উইকেটে 133 রানের জুটিতে টাইগারদের লিড 300 পার হয়। সামনে থেকে নেতৃত্ব দিয়ে 4.5 ঘন্টা উইকেটে থেকে মমিনুল খেলেন 115 রানের ইনিংস। এটা তার ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি। বাংলাদেশকে স্বস্তির লিড এনে দেওয়ার পথে হাফ সেঞ্চুরি করেন লিটন দাস। 69 রানের ইনিংস শেষে 223-এ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে রেকর্ড গড়ে রান তাড়া করার চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। এই উপমহাদেশে 395 রান তাড়া করে জয়ের রেকর্ড নেই আর কোনো দলের। 2018-তে সবশেষ সাক্ষাতে বাংলাদেশের বিপক্ষে 204 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমেও ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল ম্যাচ 64 রানে। সব পরিসংখ্যানই বলছে এই টেস্ট বাঁচাতে ক্যারিবীয়দের অবিশ্বাস্য ব্যাটিং করতে হবে। এসএম আশরাফ, এটিএন বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বৈঠকে নিজ দেশে অন্যায় কৃতকর্ম ঢাকতে জাতিসংঘকে ব্যবহারের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে 7টি মানবাধিকার সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতিসংঘের সম্পর্ক নতুনভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তারা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি অহেতুক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস আর সহিংসতা ছড়ানো। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে ওবায়দুল কাদের অভিযোগ করেন, জনগণের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন উগ্রতার পথ বেছে নিচ্ছে। দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তির দাবিতে আগামী সোমবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জনসমর্থনহীনরা দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শিরোনামে চিত্র প্রদর্শনী। 5 দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা 36 জন বাংলাদেশের শিল্পীর ছবি। একই দিনে কলকাতায় শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এর আওতায় নন্দনের সব প্রেক্ষাগৃহে চলছে বাংলাদেশি চলচ্চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র হিসেবে উন্নয়নের সব সূচকে বাংলাদেশ অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে বিশ্বখ্যাত প্রোটন কার সরবরাহ করেছে দেশীয় অটোমোবাইল কোম্পানি পিএইচপি অটোমোবাইল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর রাশেদ বিন আমানের কাছে 2021 মডেলের প্রোটন সাগা ও প্রোটন পারসোনার 32টি গাড়ি হস্তান্তর করেন পিএইচপি অটোমোবাইলের নির্বাহী পরিচালক তাসির করিম। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে অং সান সুচি সহ বাকি নেতাদের মুক্তির দাবি ও বিক্ষোভ দমনে ফেসবুকের পর টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পর দেশটির নাগরিকরা টুইটার এবং ইনস্টাগ্রামে প্রতিবাদ জানাতে সক্রিয় হয়ে ওঠায় এই পদক্ষেপ নেয় সামরিক সরকার। দেশটির প্রধান ইন্টারনেট সহকারী প্রতিষ্ঠান টেলিনর এই খবর নিশ্চিত করেছে। এবারে পার্টেক্স খেলার খবর। অধিনায়ক মুমিনুল হকের ক্যারিয়ারের 10ম টেস্টে সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় লিড নিয়েছে বাংলাদেশ। এই সেঞ্চুরিতে মুমিনুল দেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন। এই রেকর্ড গড়তে তামিম ইকবালকে পেছনে ফেলেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সারা দেশে করোনা টিকা দেওয়া শুরু কাল। ভ্যাকসিন নেবেন প্রধান বিচারপতি, স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
আল জাজিরার বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে সরকার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ। এখনো বোর্ডের সব বই পাননি অনেক শিক্ষার্থী, লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে ছাত্রছাত্রীদের। এবং চট্টগ্রাম টেস্ট জিততে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও 285 রান, বাংলাদেশের প্রয়োজন 7 উইকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।